তো ওইটা আমি আবার পরের দিন বললাম যে রাত্রে আফারে বললাম যে আফা আমি কিন্তু অনেক ভয় পাইছি। তো ওখানে তো কবুতর ছিল, আমি তো অন্য কিছু ভাবছিলাম। আর গাছের মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো, তারপর আমি বৃষ্টিতে ভেজা গেছিলাম, তোমরা তো কেউ আমার কথা বিশ্বাস করলা না। তো আফা বলো যে না ওইসব কিছু না, এগুলা তোর একটা ভ্রম। ঘরে আমি লক করে ঘুমাইছি। তো আমি রাত্রে যখন ঘুমিয়ে পড়ছি, ঘুমানোর পরে শেষ রাতে মানে ফজর আজান যে দেয় না, ফজর আজানের সময় আমার স্কুলের যে আমি যে স্কুলে পড়তাম, আমার কোচিংটা স্কুলের সাইডে আর কি, আমার বোনের যে আমি স্কুলের সাইডে একদম লগই ছিল আর কি। তো আমি হাই স্কুলের একটা নারকেল গাছ আছে, ওইটার কর্নারে পড়ে রয়েছি। আমি কিন্তু শুইলাম ঘরের ভিতর। এখন আমি আর কিছু বলতেছি না, আমি তো জানি যে কি আমার প্রবলেম, কোনটা কি হইতেছে এটা তো আমি আসলে জানতাম। তো উনি আর কি বলবো, যে কিছু একটা যে ভর করে আছে আমার উপরে তো আমি জানি, কারণ কবিরাজে তার বলার কিছু নাই। আমি সামরিকভাবে মাঝখানে একটু আমার চলাফেরা ভালো ছিল না, মানে বন্ধুদের সাথে ঘুরতাম, আড্ডা দিতাম, এই কারণে আমার বোন জামাই আর কি আমাকে তাদের ওখানে নিয়ে চলে নিয়ে গেল, এক কথায় ধনবাড়ি থানা। হুম। ধনবাড়ি থানা, পানগাতা বাগোয়া। তো ওইখানে আমি একাই থাকতাম ওইখানে, মানে আমার বোনের জামার একটা কোচিং ছিল, ওই কোচিংয়ে রাত্রেবেলা আমি একাই থাকতাম। তো একদিন আমি হঠাৎ করে বিকেলের দিকে আর কি আমার বাড়িতে আসছি, মানে আমার বোন জামাই আর আমার তের বাড়িটা পাশাপাশি আর কি। তো ওইখানে আসার পরে আমার গেতে একটু লেট হয়েছে আর কি, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যেতে যেতে রাত 2টা 2:30টার মতো ভাইজা গেছে। তো ভাইজা যাওয়ার পরে আমি বাজারে যখন ঢুকছি, ঢোকার সময় হঠাৎ করে আমি দেখতেছি একটা মোটা একটা কড়ই গাছ আছে, আমি যে বাসার সামনে থাকি আর কি, জি। ওইটার সামনে অনেক মোটা একটা বিশাল মোটা একটা কড়ই গাছ আছে। ওইটা কেন কাটে না, কি জন্য কাটে না সেটা আমি তখন জানতাম না, এখনও আছে সেই কড়ই গাছটা। তো গাছের আগায় মানে একদম মাথায় ধাও ধাও করে আগুন জ্বলতেছে। তো আমি ভাবছি ভ্রম, আচমকা একটা আগুন, এটা আমি ভাবছি হয়তো ভ্রম অথবা আকাশের কোনো একটা কিছু হতে পারে আর কি, এরকম কিছু। তো এটা আমি ওইভাবে অবলম্বন করি নাই। তো এটা যখন দেখলাম, তো আমি ওইভাবে অবলম্বন করি নাই। তো আমি যখন কড়ই গাছ দিয়ে নিচে যাইতেছি, একদম যখন আমার বাসায় যাইতে হয় আর কি, আমার বোনের বাসায়, তখন ওই কড়ই গাছের নিচ দিয়ে যাইতে হয়। যাওয়ার সময় আমার শরীরটা সম্পূর্ণ ভিজা গেছে, মানে বৃষ্টি হইতেছে, কোথাও বৃষ্টি নাই, শুধু ওইখানেই বৃষ্টি। পরে আমি আমার আপুরে ডাকলাম, জাফা দরজা খুলো, একটা গামছা দাও, আমি তো ভিজা গেছি। পরে আমার আপা বলতেছে যে বাইরে আসছে, যে কি বলস তুই, বৃষ্টি নাই কোনো জায়গায়, তুই ভিজা গেছস? পরে আমি বললাম যে হয় ভিজা গেছি। এখন আপা যখন দরজাটা খুলে গামছাটা নিয়ে আসছে, হয়তো ভাবছে আমি কোনো জায়গায় পয়রা টয়রা গেছি পানিতে, এরকম কিছু। তো আমি তো একটু হতাশ হয়ে গেছি যে কোনো জায়গায় বৃষ্টি না, অথচ আমি বৃষ্টিতে ভিজলাম। তো যখন আমার আপা গামছাটা দিচ্ছে আমাকে, তয়লাটা, তো ওই সময় উনি যখন দিচ্ছে আমার শরীর আবার শুকনা। তো এটা আমি অনেক একটা আশ্চর্য হয়ে গেলাম। তো তখন আমার আপা আমাকে বলতেছে যে তুই এগুলা কি ফালতু কথা বলস, তোর একটা থাপ্পড় মারমু সেরা। কিন্তু যখন আপনি ফিল করছিলেন যে বৃষ্টি আপনার গায়ে লাগছে, তখন তো বৃষ্টি হচ্ছিল, দেখেছেন আপনি? হ্যাঁ, আমি দেখেছি, এমনকি ভিজতেও আছি। ওকে। কিন্তু আমার শরীর তখন পানি মানে নাই, শুকনো, যেরকম একটা স্বাভাবিক মানুষ চলাফেরা করে ওরকম। তো ওই সময় আমার কথা আর কেউ বিশ্বাস করেনি। তো এইভাবে চলতে চলতে কিছুদিন গেল আর কি। যাওয়ার সময় তখন আমার বোন আবার চলে গেল বাড়িতে, ওই কোচিংয়ে থাকতো আর কি বাসায়। তো ওইখান থেকে যখন বাড়িতে চলে গেল, এখন কোচিংয়ে তো একজন লোক থাকতে হইব। তো আমার বোন জামাই বললো যে তাহলে তুমি থাকো, আর যেহেতু এখানে তুমি থেকে লেখাপড়া করবা, তো তুমি এখানেই থাকো, আর তুমি কোচিংটা রাত্রে পাহাড়ও দিও, আর তোমার আপু তাহলে বাসায় যা থাক। তো বেশ ভালো কথা। উনি গেল, যাওয়ার পরে হঠাৎ করে একদিন কি এরকম যেন একটা আচমকা মানে কবুতরের একটা আওয়াজ পাইতেছে। তো আমি তখন একটু উঠলাম, ওই ঘরের ভিতরে রাত্রেবেলায় উঠলাম। ওঠার পরে
মানে হঠাৎ করে কবুতরের আওয়াজ। তো যাই হোক, আমি আবার সিলিং আছে এখানে, সিলিংয়ের ওখানে আমি ওইটা জাগাইলাম, মানে দেখলাম একটু উঁচা করে যে ওখানে কবুতর আছে কিনা। দেখি যে না, আসলে কবুতর আছে, কিন্তু জংলা কবুতর। তো ওইটা আমি আবার পরের দিন বললাম যে রাত্রে আফারে বললাম যে আপা আমি কিন্তু অনেক ভয় পাইছি, তো ওখানে তো কবুতর আছিল, আমি তো অন্য কিছু ভাবছিলাম। আর গাছের মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো, তারপর আমি বৃষ্টিতে ভেজা গেছিলাম, তোমরা তো কেউ আমার কথা বিশ্বাস করলা না। তো আপা বলো যে না, ওইসব কিছু না, এগুলা তোর একটা ভ্রম। তো আমি বেশ ভালো কথা মেনে নিলাম। তো আমি এগুলো আগে বিশ্বাসও করতাম না, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তো একদিন হঠাৎ করে মানে ওই কবুতরের আওয়াজের মতো করে আসতেছে, আমি শুয়ে রয়েছি রাত্রে, ঘুম ঘুম ভাব। তখন রাত বাজে 2:30-এর মতো, ওই 2টা থেকে 2:30 হইব আর কি। তো তখন হঠাৎ করে দেখি যে আমার পাশে একটা মেয়ে এসে বসে রয়েছে। আমার কিন্তু দরজা সব লক করা, একটা মেয়ে এসে বসে রয়েছে। তো তারপরে বসে থাকার পরে আমি ঘুমন্ত অবস্থায়, পরে আমি একটু নড়াচড়া করতে করতে দেখি একটু আলোকৃত ভাব, মেয়েটা অনেক ফর্সা। তো ওনার লগে আমি উঠলাম, ওইটা বসলাম। বসার পরে আমি তো ভয় পাইছি যে আমার দরজা লাগানো, ঘরের ভিতর মেয়ে মানুষ, এটা কি একটা বিষয়, এটা কখন আসলো, আমি দরজা লাগানোর আগে আসলো না পরে আসলো তা বুঝতে পারতাছি না। তো ওইখান থেকে ওই যে আমাদের এক কথা টাঙ্গিলা ভাষায় শাবল বলে, জি। পরে আমি শাবলটা হাতে নিচ্ছি। হাতে নেওয়ার পরে পরে বলতেছে ওই মেয়েটা যে তুমি তো আমার এই শাবলটা কিছুই করতে পারো না, তোমার হাতে এটা কেন নিলে, এটা তুমি কিছুই করতে পারবে না আমাকে। আর অনেক হাসতেছে। তো বেশ ভালো কথা। পরে দেখি যে ওনার ডানা বাইরে আসে। তো এক কথা তখন বুঝতে পারলাম যে এটা আমি মানে আমার পরি আর কি, আমার লগে এরকম ঘটনা ঘটাইতেছে। ওকে। তো ওনার সাথে আমি অনেক কথাবার্তা বলি, রাত্রে কথাবার্তা বলি, আমার লগে দেখা করতে আসে। এভাবে চলতে থাকে, অনেক দিন চলতে থাকে। চলার পরে একদিন আমি রাত্রে ঘুমাইছি, তো আমাকে অনেক লোভ দেখায় যে তুমি আমার সাথে যাও, চলো যাই। আমি গিয়ে ওই দিকে গেছিলাম একবার, পরে আমার আবার দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে একদিন বলতেছে তুমি আমাদের সাথে চলে যাও, তো আমার লগে গেলে তুমি অনেক ভালো থাকতে পারবা। আর অনেক লোভ দেখাইতেছে যে তোমার পরিবারে আমি ভালো রাখবো, তারপরে তোমার যা প্রয়োজন সব কিছু তোমার পরিবারকে দেবো, মানে এগুলা বলতেছে। না আমি যাবো না, আমি তো অস্বীকার করতেছি যে আমি যাবো না। তো তখন আমাকে বলতেছে যে তাহলে তুমি আমার সাথে এইভাবে মিশলা কেন? বললাম আমি তো মিশি নাই, আপনি নিজে বাজে আসছেন। তো ওইখানে এভাবে চলার পরে হঠাৎ করে আমার এই যে যখন আমি শাবলটা হাতে নিয়েছিলাম, তো আমার বলো তুমি শাবলটাতে কিছুই করতে পারবা না, তো এটা তো গেলই। তো একদিন হঠাৎ করে এইভাবে চলার পরে আমি একদিন ঘুমায় রয়েছি, আমি ঘরের ভিতর দরজা লক করে ঘুমায় রয়েছি। এটা এখনো আমার যখন মনে হয় মানে ভয়ে আতঙ্ক হয়ে যায় আমি। তো ঘরে আমি লক করে ঘুমাইছি। তো আমি রাত্রে যখন ঘুমিয়ে পড়ছি, ঘুমানোর পরে শেষ রাতে মানে ফজর আজান দেয় না, ফজর আজানের সময় আমার স্কুলের যে আমি যে স্কুলে পড়তাম, আমার কোচিং স্কুলের সাইডে আর কি, আমার বোনের যে আমি স্কুলের সাইডে একদম লগি ছিল আর কি। তো আমি হাই স্কুলের একটা নারকেল গাছ আছে, ওটার কর্নারে পড়ে রয়েছি। আমি কিন্তু শুইলাম ঘরের ভিতর, রাত্রে ফজর আজানের পর আমি ওটার কর্নারে পড়ে রয়েছি, একদম মাঠের কোনায়। বিশেষ করে যেখান থেকে হাইটা যাইতে লাগবে 10 থেকে 15 মিনিট, ওইখানে আমি পড়ে রয়েছি। তো ওইখানে যখন যারা ফজর নামাজ পড়তে যায় তারা আমার ওইখান থেকে উঠায় আনছে। তো এই সমস্ত উঠায় আনার পরে এগুলো তো তখন জানাজানি হয়ে গেল। আমার বন্ধু বান্ধব কেউ আমার পাশে আসে না, কোনো বান্ধবীরা পাশে আসে না, ভয় পায়। তো আমি ওইখান থেকে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমার আম্মা আর ওইখানে যাইতে দিল না। পরে আমার যে গোপালপুর সিমলা বাড়ি, তো আমাকে ওইখানে গোপালপুর সুতিবেম পাইলট উচ্চ বিদ্যালয় ওইখানে এনে ভর্তি করে দিল। তখন আমি ক্লাস 9-এ উঠলাম। মানে 9-এ যখন উঠলাম তখন আমার ওইখানে ভর্তি করে দিল, ওইখানে আমি থাকলাম না।
তো তারপরে এভাবে চলার পরেও ওইখানে সে আমার লগে রাত্রে বিরক্ত করে। তো আমি রাত্রে অযথায় ওইটা বসে থাকি, মানে এক কথা ধ্যানের মতো কারোর সাথে আলাপ পারি, কথাবার্তা বলি। পরে এগুলা আমি আবার কবিরাজ এগুলা বিশ্বাস করতাম না বা করিও না, তো এখন না করলে তো চলেও না। পরে আমার আম্মু একদিন দেখতেছে যে আমি রাত্রেবেলা বসে বসে কার লগে যেন আলাপ করতেছি, তো উনি তো হতভম্ব হয়ে গেল। পরে একটা কবিরাজ ডাক দিয়ে আনছে, আনার পরে কবিরাজটা বলতেছে যে আপনার ছেলের লগে কিছু একটা ভর করে আছে। এখন আমি আর কিছু বলতেছি না, আমি তো জানি যে কি আমার প্রবলেম, কোনটা কি হইতেছে এটা তো আমি আসলে জানতাম। তো উনি আর কি বলবো, যে কিছু একটা যে ভর করে আছে আমার উপরে তো আমি জানি, কারণ কবিরাজে তার বলার কিছু নাই। পরে কবিরাজে যাই হোক তাবিজ টবিজ দিল আমাকে, তো আমি তাবিজ এগুলো বিশ্বাস করতাম না, পরে খুলে ফেলাইছিলাম। কিছুদিন দেওয়ার পরে তাবিজগুলো আমি খুলে ফেলাইলাম। খুলে ফেলানোর পরে আবার একই প্রবলেম দেখা দিল তাবিজ খোলার পর থেকে। হ্যাঁ, ওকে। অনেক ঝাড়া ফুটও দিল, দেওয়ার পরে তারপরে তাবিজটা যখন আমি খুলে ফেলাই দিছি, এগুলো আমার কাছে ভালো লাগে না, মানে গলায় তাবিজ এগুলো আমার আসলে মানে একদম তাবিজ টবিজ এগুলো আমার ভালো লাগে না। পরে আমি এগুলো যখন ফালাই দিছি, ফালাই দেওয়ার পরে আবার এইরকম শুরু করলো, দেখা করতে আসে, দেখা করে যায়, তো এইভাবে চললো। তো আবার কবিরা যায় না, তাবিজ টবিজ দেওয়ার পরে এটা যাই হোক এখন আর কোনো সমস্যা করতেছে না, কিন্তু আমার একটা শক্তি দিয়ে গেছিল। আচ্ছা, শক্তিটা কয়েক প্রকারের, তো একটা আমি এখানে বসে যেতে হয়েছি একটা দেখাইতে পারবো। আমি গোদারাঘাট, এই যে গুলশান লিং রোড গোদারাঘাট, এখানে একদিন যে রাস্তায় প্রেশার মাপে না, জি, ওইখানে আমি প্রেশার মাপানোর জন্য তো গেছিলাম, যে বলতেছে আপা আমার প্রেশার মাপা দেন। তো হঠাৎ করে হাতটা মুঠ পাকাইতে বলতেছে, আমি মুঠ পাকাইছি। তো এইভাবে মুঠ পাকাইতেছি স্বাভাবিক, কিন্তু আমি যে ই করি টাস করে শব্দ করে ওঠে। তো এখনও না বলতেছে ম্যাজিকের মতন, মানে যখন আমি এখানে করি লোহার মতো শক্ত হয়ে যায়। তাই ওই ঘটনার পরে থেকে আর কি, পরে এটা যেটা আমি যে শাবল ধরছিলাম, ওই শাবল ধরার পর থেকে আমার হাতে এরকম একটা হয়ে গেছে। তো আর কয়েক প্রকার এরকম কিছু আছে আমার মধ্যে, এটা এখনো আছে, এগুলো যায় না। আবার কোয়ান্টাম ল্যাবে ওইখানে রক্ত দিতে গেছিলাম, জি, রাস্তায় হেঁটে যেতেছি রক্ত দেওয়ার জন্য, ওইখানে বলতেছে একটু মুঠ পাকান। আমার অত খেয়াল নাই, আমি তাহলে বারে মুঠ পাকাইতাম। তো এইভাবে যখন মুঠটা পাকাইছি, মুঠ পাকানোর পরে শব্দ হয়েছে, ওইখানে একই অবস্থা। ডাক্তাররা বলতেছে যে আবার করো তো। আমি এইভাবে করতেছি। কয় তুমি কি কোনো ম্যাজিক জানো? বললাম না, আমি তো কোনো ম্যাজিক জানি না। কয় তাহলে ফুটে এইভাবে? কয় ওনারা চেষ্টা করছে, ওনাদের ফুটে না, তো মানে আমার ফুটতেছে। একটা পুলিশ ছিল ওইখানে, সেও আমার দিকে তাকায় রইল, অবাক হয়ে গেছে। আবার আমি এখানে মারতে পারলাম পুলিশটাকে, মারলো ডব খায়, যে ফুটবলে যাওয়া ঘুষি মারলে ডব খায় না, ওরকম ডব খাইতেছে। একটা আশ্চর্য বিষয় হয়ে গেছে তারা। আপনি কি এই বিষয়গুলোর জন্য কখনো ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখাইতে গেছিলাম, তো আমার ধারণা হাঁটা স্টাইল একটা এমবিবিএস ডাক্তার মুন্সিগঞ্জ, ওইখানে আমার আপন কাকা ডাক্তার আর কি। তো ওইখানে যে ডাক্তারের যে মেন আরো এমবিবিএস ডাক্তারে আসে ওইখানে, উনি দেশের বাইরেও যায়। তো আমার দাঁড়ানো স্টাইল দিকে বলতেছে তুমি কি কোনো মানে ডিফেন্সে চাকরি করো? আমি তো কোনো জিমও করি নাই, ডিফেন্সের পাশেও যাই নাই। তো আমার দারুণ স্টাইল দিকে বলতেছে, হাঁটা চলা দিকে বলতেছে। বললাম যে না, আমি তো কোনো ডিফেন্সে নাই। মানে আমি ঠিক এইভাবে দাঁড়াইছি, তো মানে প্রশাসনের মতো লাগে লাগতেছে ওনার কাছে। তো এটা অনেকেই মনে করে কি যে আমি রাস্তায় যখন বাইরে হই যে আমি নাকি প্রশাসনের লোক, কিন্তু আসলে মূলত না, আমি একজন ইঞ্জিনিয়ার। এটা তো কি আর বলবো। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।